যারা নতুন দেখছো আমাকে এই ভিডিও থেকে, তারা কিন্তু একটু ধৈর্য ধরো। সমস্ত প্রশ্ন মাথায় নিয়ে উত্তরগুলো তার পাশের সাইডে রেখে, মানে ব্রেনে তো অনেকগুলো সেল থাকে, প্রচুর সেল থাকে, তো যে সেলে কোশ্চেন থাকবে তার পাশের সেলে যেন সেই কোশ্চেনের অ্যান্সারটা থাকে, ঠিক আছে? চীনা রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো হোঁচট খেয়েছো? খাওনি? তো আজ খাবে। প্রথমে আমরা একটা অঙ্ক দেখব, এই অঙ্কটা করব, ভালো কথা। এর থেকে সহজ অঙ্ক আশা করি পৃথিবীতে আর হয় না। করো। যা শিখিয়েছি আগের ভিডিওতে সেটাই অ্যাপ্লাই করো এখানে। করলে কি হবে? বোথ সাইড ইন্টিগ্রেশন। কি হবে? e টু দি পাওয়ার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস c। খুব সহজ, তাই না? কিন্তু আমি যদি রাস্তাটাকে একটু বদলে দিই, যদি আমি অঙ্কটাকে লিখি এইভাবে, এবার করে দেখো। হোঁচট না খেলে পয়সা ফেরত। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মেথড, ভেরিয়েবল সেপারেশন মেথড, এবং আরেকটা ছিল হোমোজেনিয়াস। এই দুটো মেথড ইউজ করে আমরা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে খুব ইজিলি সলভ করতে পারি। আশা করি ভিডিওটা তোমরা সবাই দেখেছো, এবং আমি এটুকু বিশ্বাস রাখি যে ওই ভিডিওটা দেখলে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার ওই দুটো পার্টিকুলার নিয়মে কোনো ডাউট থাকবে না। আজকে আমরা সেই নিয়ম দুটোর, আগের ভিডিওর নিয়ম দুটোর যে লুপ হোল, ওই দুটো দিয়ে সমস্ত ইকুয়েশন সলভ করা যায় না। কিছু কিছু ইকুয়েশন ওই দুটো নিয়ম মানে না। যেমন ধরো এই ইকুয়েশনটা, তুমি এটাকে কোনোভাবে ভেরিয়েবল সেপারেশনে করে দেখাও, অথবা হোমোজিনিয়াস ফর্মে করে দেখাও, কোনো একটা মেথডে করে দেখাও, তাহলেই মানবো যে তুমি ম্যাথের দিগ্গজ। আমি চেষ্টা করিনি, পার্সোনালি আমি আটকে গিয়েছি ওই দুটো মেথডে করতে গিয়ে। তার জন্য এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটাকে সলভ করার জন্য আমাদেরকে আরেকটা নতুন মেথড শিখতে হবে। মেথডটা কি বলার আগে তোমরা সকলেই জানো আমি বেশি থিওরি পছন্দ করি না, আমি প্র্যাকটিক্যালি করি, তারপর সেখান থেকে থিওরিটাকে জেনারেলাইজ করি, এটা আমার স্টাইল। তাহলে চলো এই অঙ্কটাকে সলভ করা যাক। আমি এই অঙ্কটাকে সলভ করছি। অ্যাপ্রোচ কি হবে আমার অ্যাপ্রোচ এটা হবে যে লেট এই যে এক্স মাইনাস ওয়াই ওয়ালা টার্ম দুটো আছে না, এটাকে আমি একটাই সিঙ্গেল ভেরিয়েবল ধরে নিই, জেড। ভালো কথা। কেন ধরছি, কি জন্য ধরছি, সব উত্তর আছে একটু পরে, জাস্ট সলিউশনটা দেখো। এখানে আমি এবার বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দিই। কি হবে? 1 এক্স এর রেসপেক্টে অবভিয়াসলি dy বাই dx ইকুয়ালস টু dz বাই dx। বেশ, আমি dy বাই dx টাকে এখানে সাবস্টিটিউট করতে চাইছি, তাহলে dy বাই dx এর পারে আসবে, তাহলে 1 মাইনাস dz বাই dx ইকুয়াল টু dy বাই dx, রাইট? আচ্ছা, যারা নতুন দেখছো আমাকে এই ভিডিও থেকে, তারা কিন্তু একটু ধৈর্য ধরো। এই যে অগোছালো পড়ানো যে ভাবটা, এটা পাবে না। জাস্ট এটা ইন্ট্রোডাকশন, তাই জন্য আমি এভাবে বলছি, এবং আগের দিনের পড়াগুলো রিক্যাপ করানোর জন্য এগুলো বলছি। এনিওয়েজ, তো আমরা dy বাই dx এর জায়গায় এই জিনিসটা দিয়ে সাবস্টিটিউট করব, x মাইনাস y এর জায়গায় এই জিনিসটা দিয়ে সাবস্টিটিউট করব। তো করি। হেন্স 1 মাইনাস dz বাই dx ইজ ইকুয়ালস টু, কি হচ্ছে এটা? e টু দি পাওয়ার z প্লাস 1। দেখো প্লাস 1 কেটে যাচ্ছে, মাইনাস dz by dx equal to e to the power z. That implies dz minus dz by e to the power z. এবার আমরা ভেরিয়েবল সেপারেশন করে দেব dx। দেখো z এর যত বংশধর আছে সবাই একদিকে চলে এলো, x এর যত খুচরো বংশধর আছে সব আরেকদিকে চলে আসলো। ভালো কথা। এবার দেখো মাইনাস 1 বাই e to the power z মানে কি হয়? মাইনাস e to the power মাইনাস z dz equals to dx। বোথ সাইড করে দাও ইন্টিগ্রেশন। করলে কি পাচ্ছ তোমরা? এখান থেকে মাইনাস হবে, বাইরের মাইনাসটা, আর এটার ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড হলো ইকুয়ালস টু এক্স প্লাস সি, ইন্টিগ্রাল মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ভালো কথা। তাহলে প্লাস হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর জেড এর বদলে আমরা কি বসাবো? এক্স মাইনাস ওয়াই, রাইট? ইকুয়ালস টু এক্স প্লাস সি। ইজ দিস ক্লিয়ার? আমরা কি এটা সলভ করতে পারলাম? খুব ইজিলি পারলাম। এবার এই যে পারলাম, এমন কোন অস্ত্র চালালাম? আগের দিন তো আমি দুটো অস্ত্র তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, ব্রহ্মাস্ত্র শিখিয়েছি, আরেকটা কি শিখিয়েছিলাম? কমেন্ট করবে। এনিওয়েজ, এটা আরেকটা অস্ত্র, নতুন অস্ত্র। এই অস্ত্রটা আমরা সব জায়গায় প্রয়োগ করব না, আমরা প্রথম দুটো অস্ত্র সব জায়গায় প্রয়োগ করে দেখে নেব। যদি ওই অস্ত্রে এনিমিকে বধ করা যায় তো ভালো, আর যদি না যায় তাহলে এই অস্ত্রটাকে চালাবো। তো চলো, এই অস্ত্রটা কি জিনিস, কি বৃত্তান্ত, পুরো গল্পটা এবার আমরা শিখে নিই। আমরা এই অঙ্কটার রেফারেন্স ধরেই এগোবো, রাইট? একদম যা যা করেছি প্রত্যেকটা স্টেপকে আমি এক্সপ্লেন করব, কোনো চাপ নেই। আমি সেরকম কেউ নয় যে আমি শুধু অঙ্ক নিজে নিজে করব, ক্যামেরার সামনে এসে তারপর চলে যাব, এটা একদমই ওয়ার্থিটও নয়। তো অঙ্কটাকে বোঝাতে হবে, বুঝতে হবে, পোস্টমর্টেম করতে হবে, ক্রস সেকশন করতে হবে, ডাইসেকশন করতে হবে, অনেক কিছু করতে হবে। তো চলো আমরা
অঙ্কটা একটু বুঝে নিই কি আছে জিনিসটা। প্রথমে আমি অঙ্কটাকে একটু টুকে নিই, তারপরে টোকা আছে যেহেতু। এনিওয়েজ দেখো এই স্টেপে আমি কি করেছি, একটা খুব সুন্দর দেখতে ফাংশনকে বা একটা খুব সুন্দর দেখতে টার্মকে আমরা একটা টার্মে কনভার্ট করে নিয়েছি, রাইট? খুব সুন্দর দেখতে একটা টার্মকে একটা টার্মে কনভার্ট করে নিয়েছি, ভেরি গুড, ভালো। তো এবার এটা একটা লিনিয়ার টার্ম না, এক্স এর লিনিয়ার টার্মের যেন এক্স না, এক্স আর ওয়াই এর, এক্স ওয়াই দুটো ভেরিয়েবলের একটা লিনিয়ার টার্ম। এবার একটা লিনিয়ার এক্সপ্রেশনের জেনারেল ফর্ম কি হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এর একটা স্পেশাল কেস, যখন a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 0 হয়, তখন এই এক্সপ্রেশন থেকে আমরা এই এক্সপ্রেশনটা পাই। এটা বোঝা গেছে? তোমরা বসিয়ে ক্যালকুলেট করে দেখে নাও। a যদি 1 বসাই তাহলে x হবে, b এর জায়গায় যদি -1 বসাই তাহলে -y হবে, তাহলে x - y, আর c এর জায়গায় তো 0। তাহলে এখান থেকে নট অনলি দিস টার্ম, ইভেন উই ক্যান কভার এভরি টার্ম, এভরি লিনিয়ার টার্ম অফ x and y। ক্লিয়ার? ভেরি গুড। এবার আমরা আসছি নেক্সট স্টেপে। আমরা কি করলাম, এটাকে সাবস্টিটিউট করলাম। তো আমরা কি করবো, সাবস্টিটিউট কাকে, x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু সাম নিউ ভেরিয়েবল জেড। ভালো করে শোনো, যখন এরকম লিনিয়ার টার্ম দেখতে পাবো, লিনিয়ার টার্মকে আমরা সাবস্টিটিউট করবো একটা নতুন টার্মে। এবার যেহেতু ভেরিয়েবল গুলোকে সাবস্টিটিউট করেছি, তাদের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলোকে সাবস্টিটিউট করতে হবে, মানে অবকল সহগগুলো সাবস্টিটিউট করতে হবে, মানে ডিওয়াই বাই ডিএক্স টাকে সাবস্টিটিউট করে দিতে হবে, রাইট? তার জন্য ডিফারেন্সিয়েট করবো, কি করবো, ডিফারেন্সিয়েট। তাহলে এখানে হবে a, x এর ডিফারেন্সিয়েট 1 ডিফারেন্সিয়েশন, আচ্ছা b dy বাই dx, আর c এর তো 0 হয়ে যাচ্ছে, dz বাই dx। তো আমি এখান থেকে কি করতে চাইছি দেখো, খুব ভালো করে দেখো মনোযোগ দিয়ে, এই যে জিনিসটাকে, এই জিনিসটাকে ওপারে পাঠাবো, এই গোটা জিনিসটাকে ওপারে পাঠাবো, জাস্ট dy বাই dx টাকে রাখবো ইকুয়াল টু 1 বাই b dz বাই dx মাইনাস a, রাইট? তো এই হচ্ছে আমাদের গোটা জিনিসটা এলো। এবার এটাকে সাবস্টিটিউট করবো কোথায়, একটা ইকুয়েশনে। কোন ধরনের ইকুয়েশনে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ইকুয়েশনটা দেখতে কেমন, দেখো dy by dx is equal to sum f of x plus by plus c, রাইট? মানে কোন একটা ফাংশন, তার সাথে একটা 1 প্লাস আছে, থাক, অসুবিধা নেই, সেটা থাক, কিন্তু জেনারেলটা হচ্ছে আমাদের এরকম টার্ম। আমরা বেসিক্যালি f বলতে এখানে বোঝাতে চেয়েছি e কে। তার মানে কি, এফটাকে এমন ভাবে ডিফাইন্ড, এফটা ডিফাইন্ড সাম ডোমেন থেকে, কোন একটা ডোমেন থেকে রেঞ্জে ডিফাইন্ড। এর ডোমেন কোত্থেকে হয়, গোটা তোমার রিয়েল নাম্বারই থাকে, তাই না? গোটা রিয়েল নাম্বার, তাহলে এটা আমাদের রিয়েল নাম্বারের ডোমেন। ফাংশন যারা চ্যাপ্টারটা করোনি তারা কিন্তু ফাংশনটা অবশ্যই করবে, আমি একটা ওয়ানশটও দিয়েছি, তোমরা দেখতে পারো। ফাংশনের একটা ডোমেন, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, আর রেঞ্জ ই এর পাওয়ারে যাই দিই না কেন, 0 বাদে সবকিছু পাই, নেগেটিভ টার্ম গুলো পাই না, তার মানে শুধু আর প্লাস, মানে পজিটিভ রিয়েল নাম্বার গুলো আমরা পাই ই এর পাওয়ারে, মানে অ্যাজ আউটপুট হিসেবে। কি করছে এফ না, প্রত্যেকটা এক্স কে কোথায় পাঠাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স কে পাঠাচ্ছে। এখানে এফ এর ডেফিনেশনটা ই, ঠিক আছে? এটা যারা বুঝলে না ছেড়ে দাও, বোঝার দরকার নেই। যারা ফাংশন জানো তাদের জন্য আর কি এক্সট্রা লজিক্যাল জিনিসপত্র আমি এখানে বলে দিলাম, ঠিক আছে? যারা জিনিসটাকে আরো লজিক্যালি ভাবতে পারবে, না জানলে কোনো চাপ নেই। তো দেখো এখানে কি বলছে, dy বাই dx ইকুয়াল টু f অফ ax প্লাস by প্লাস c। এখানে এফটা ই স্পষ্টতই বোঝা যাচ্ছে, ভেরি গুড। তাহলে আমরা কি করতে পারি এবার, আমাদের হাতে কি আছে, আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে এই যে dy বাই dx টাকে আমরা সাবস্টিটিউট করবো এটা দিয়ে, ভেরি গুড, করে দিই। কি পাবো, 1 বাই b dz বাই dx মাইনাস a, রাইট? f অফ x প্লাস by প্লাস c, এই জিনিসটার বদলে আমরা কি লিখতে পারি, f অফ z। হলো, দেখো এবার দুটো ভেরিয়েবলে চলে এসেছে। এবার কি ভেরিয়েবল সেপারেশন মেথড ইউজ করা যাবে? অবভিয়াসলি এবার যাবে, কারণ সব কনস্ট্যান্টের খিচুড়ি পেকে আছে। আবার যদি একদিকে নিয়ে চলে যাই তাহলে আমরা ইজিলি জিনিসটাকে dz বাই dx টাকে একদিকে আনতে পারবো, সেটাই আমাদের টার্গেট। তাহলে dz বাই dx ইকুয়ালস টু bfz প্লাস a, হলো। দ্যাট ইমপ্লাইজ dz, মানে এগুলো সব z এর বংশধর, z এর সমস্ত গোষ্ঠী আর কি এটা। তাহলে z এর জিনিসপত্রকে আমরা এবারে নিয়ে চলে আসবো, dz বাই bfz প্লাস a দ্যাট ইজ ইকুয়াল টু dx। দেখো ভেরিয়েবল সেপারেশন যায় কিনা, বোথ সাইড ইন্টিগ্রেশন মেরে দাও। যদি এই জিনিসটা ইন্টিগ্রেবল হয় বাঁদিকেরটা, তাহলে অবভিয়াসলি এটা সলিউশন আছে, আর অবভিয়াসলি ইন্টিগ্রেবল হবে। সেটা কথা, ইন্টিগ্রেবলের কথাটা ভুলে যাও, ইন্টিগ্রেবল বলে কোনো কথা নেই পৃথিবীতে, এটা ভেবে নাও তোমরা। দেখো dz বাই সাম z এর জিনিসপত্র খিচুড়ি, এটাকে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, অবভিয়াসলি এটাকে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, এটা প্লাস সিও আমরা বসাতে পারবো। তো এই হচ্ছে সলিউশন। তাহলে বুঝতে পারলে, একটা জগা খিচুড়ি টাইপের জিনিস, একটা ভিঞ্জি টাইপের একটা জিনিস। কেমন জিনিস,
ডিওয়াই বাই ডিএক্সটা কি ফর্মে আছে, এফ অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। আমরা যখন হোমোজিনিয়াস পড়েছিলাম তখন একটা ফর্ম দেখেছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাম এফ অফ ওয়াই বাই এক্স, এরকম একটা ফর্ম আমরা দেখেছিলাম। এটা আমরা হোমোজিনিয়াস বলবো, এরকম ফর্মে যদি আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স কে, তাহলে আমরা বলবো হোমোজিনিয়াস, রাইট? যারা দেখোনি অবভিয়াসলি এই ভিডিও শেষে গিয়ে দেখবে, অবশ্যই দেখবে, ঠিক আছে? চলো, যদিও ওটা না দেখলে যে এটা দেখা যাবে না এমন কোনো প্রশ্ন নেই, কারণ দুটো বিচ্ছিন্ন ভিডিও। ওটা দেখলে ওটা মানে এটা আলাদা, জাস্ট ভেরিয়েবল সেপারেশনের একটু কনসেপ্ট লাগবে, আর কিছু না। চলো এটা পুরোটা শেষ করে নিয়ে তারপর ওটা দেখবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করলাম, এরকম আকারে দেখতে যদি কোনো ফাংশন খুঁজে পাই মার্কেটে, যাকে কিনা এরকম এফ অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে লিখতে পাচ্ছি এবং বাঁদিকে ডিওয়াই বাই ডিএক্স কে রাখতে পাচ্ছি, তাহলে আমাদের সেই জিনিসটা ইন্টিগ্রেবল। এবার প্লাস ওয়ান একটা থাকতেই পারে, সেটাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ আমরা ইন্টিগ্রেট করলেই মানে এই জিনিসটা এমন ভাবে দেওয়া থাকবে যাতে আমাদের এই ইন্টিগ্রেট করলে একটা প্লাস ওয়ান চলে আসে। আমি আরেকবার বলি জিনিসটা, দেখো আমাদের এই প্লাস ওয়ান প্লাস টু কিছু থাকতে পারে, এবার সেটা যারা অঙ্কটাকে দিচ্ছে বুঝে শুনে দেবে, ঠিক আছে? সবসময় এরকম মানে উল্টো পাল্টা, এখানে মনে করো প্লাস থ্রি ফোর দিয়ে দেবে না, এখানে প্লাস ওয়ানই দেবে। কেন? কারণ এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই টার্মটা, এটা এমন ভাবেই দেওয়া আছে যা ডিফারেন্সিয়েট করলে একটা ওয়ান এক্সট্রা আসে। মনে করো এখানে টু এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে টু দিলে জিনিসটা ভালো লাগতো, তাই না? বুঝতে পারছো? এখানে মনে করো টু এক্স আছে, টু এক্স যদি থাকতো তাহলে আমাদের এখানে ডিফারেন্সিয়েশন কত হতো, ওয়ানের বদলে টু হয়ে যেত। বেশ, তাহলে আমাদের এখানে টু হয়ে যেত জিনিসটা, এটাকে এখানে বসালে এখানে টু হয়ে যেত, তাহলে অবভিয়াসলি এখানে একটা টু থাকলে তবেই কাটা যেত, তাই না? বোঝা গেছে? তো এই যদি কনস্ট্যান্ট কোনো কিছু প্লাস থাকে এর সাথে, সেটাকে এই জিনিসটাকে দেখে তারপর সেটাকে দেওয়া হয়, ঠিক আছে? এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটাকে দেখে এটাকে দেওয়া হয়। ভেরি গুড। তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র। আচ্ছা, তাহলে 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 এখানে আমরা বলতে পারতাম এখানে একটা এ টাইপের জিনিস আছে, কারণ এক্স এর কোএফিসিয়েন্ট তো এ, তাহলে এখানে প্লাস এ আছে, এরকম বলতেই পারতাম। এরকম আকারে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। বাট বইয়ে যেটা আছে বা যেটা জেনারেলি সবাই বোঝে, এই ফর্মটা লিখবে, ঠিক আছে? তো আমার অনেক গভীর আলোচনা হলো, যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে বলবে যে আমি বুঝতে পেরেছি, তাহলে আমি খুব খুশি হবো যে এত গভীর আলোচনা কেউ বুঝতে পারছে। আচ্ছা, না মজা করছিলাম, বুঝতে পারবে অবশ্যই। আর যারা স্টিল এখনো প্রবলেমে আছো তারা অবশ্যই কমেন্ট করবে, ডাউট জানাবে, আমি আরো একবার ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আপনি আরো দু একটা অঙ্ক আমরা করলে ওই মেথডটা ভালো করে বোঝা যাবে। আচ্ছা, আমি এটা মুছছি বোর্ডটা। হ্যাঁ, দেখো এই যে অঙ্কটা আমরা টুকেছি, dy বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তো এই অঙ্কটা দেখে অনেকের একটা কনফিউশন তৈরি হবে। মানে এই যে অঙ্কটা দেখো, এখানে সবার ডিগ্রি কিন্তু টু। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করতে চাই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর ডিগ্রি টু, এর ডিগ্রি টু, এর ডিগ্রি টু। তো এই অঙ্কটা দেখে অনেকের কনফিউশন জাগতে পারে, জীবনে অনেক দুঃখ আসতে পারে যে তাহলে তো এটা সবার ডিগ্রি টু, এটা তাহলে হোমোজিনিয়াসে করে দেখি। এবং তাদের কিউরিওসিটি, তাদের কৌতূহল বশত এটা করতে যাবে হোমোজিনিয়াসে, এবং মাঝ রাস্তায় গিয়ে দেখবে যা আমি তো ছড়িয়ে দিয়েছি, কি হবে? তখন আর গোছাতে পারবে না। চলো, बिखरने का हमको शौक नहीं है, हमें यहाँ पर संभल के चलना पड़ेगा। তো আমরা কি করতে পারি? আচ্ছা, এবার আমি বলি যে কেন ভুলটা হবে। খুব ভালো করে, খুব কনসেপচুয়ালি কেউ যদি না হোমোজিনিয়াস ইকুয়েশন বোঝে, তার ক্ষেত্রে এই ভুলটা হওয়া স্বাভাবিক। আমি কি বলেছিলাম, সবসময় ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো আকারে সাজিয়ে নিতে হবে, রাইট? ওকে, হ্যাঁ, আগের ভিডিওতে না লাস্টের অঙ্কটাতে আমি আমার মনে হচ্ছে ভুল করেছিলাম। আমি তারপর রেকর্ড করার পরে আমি দেখছি যে ভিডিওটা একটু ভুল আছে। মানে ভুল বলতে তোমাদের সেরকম কোনো ভুল নয়, জাস্ট এম আর এনটার মধ্যে আমি একটু গুলিয়ে ফেলেছিলাম। মানে জাস্ট আগে ডিওয়াই লিখে দিয়েছিলাম, মানে আমি এন ডিওয়াই প্লাস এম ডিএক্স এই জিনিসটার বদলে আমি এনটাকে এম ভেবে নিয়েছিলাম, ঠিক আছে? তো সেটা যদিও কোনো অসুবিধা নেই, তোমাদের পরীক্ষার হলে কোনটা এম কোনটা এন এটা চিহ্নিত করতে হবেও না, তাই জন্য সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট আমি বলে দিলাম, স্টিল আমার ভুল, আই অ্যাপোলোজাইজ ফর ইট। ওকে, আচ্ছা, এবার আমরা কি বলছিলাম? হ্যাঁ, হোমোজিনিয়াস। প্রকৃত হোমোজিনিয়াস কিন্তু এরকম দেখতে লাগে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো ফর্মে দেখতে লাগে। এটা কি সেই ফর্মে আছে? নেই। আর তার নিয়ম কি ছিল? 8 ডিগ্রি কনসিডার করা। যদি আমি এরকম ফর্মে সাজাই তাহলে কি হচ্ছে, এম এক্স প্লাস ওয়াই স্কোয়ার, যার সবকটা টার্মের ডিগ্রি টু, ইটস ট্রু, ভেরি গুড, মাইনাস ডি ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমাদের এম কি হচ্ছে, এই জিনিসটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এত প্লাস এই জিনিসটা, ওকে, ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এর ডিগ্রি জিরো বাট এর ডিগ্রি টু, তাহলে এটা হোমোজিনিয়াস হচ্ছে? কোনোদিন হচ্ছে না। এইভাবে হোমোজিনিয়াস চেক করবে, না কি অন্ধের মতো শুধু ডিগ্রি চেক করবে। ডিগ্রি কোথায় চেক করা দরকার, ডিগ্রি কিভাবে চেক করা দরকার, ডিগ্রি কখন চেক করা দরকার, ডিগ্রি কার জন্য চেক করা দরকার, কাদের ডিগ্রি চেক করা দরকার, সমস্ত প্রশ্ন মাথায় নিয়ে উত্তরগুলো তার পাশের সাইডে রেখে, মানে ব্রেনের তো অনেকগুলো সেল থাকে, প্রচুর সেল থাকে, তো যে সেলে কোশ্চেন থাকবে তার পাশের সেলে যেন সেই কোশ্চেনের অ্যান্সারটা থাকে, ঠিক আছে? তো সেইভাবে আমরা এগোবো। হ্যাঁ, তো অনেকের মনে এবার প্রশ্ন জাগতে পারে যে দাদা এই একটা সহজ জিনিস তুমি আগের দিনের ভিডিওতে বলে দিলে পারতে, কেন এই সমস্ত ভুল
জিনিসটাকে ট্যাকেল করতে তুমি বারবারই করছো, সময় নষ্ট করছো, একটা ভুল জিনিস শেখাচ্ছ, আগে বলছো যে হবে না, তারপর সেটা নিয়ে ডিসকাশন করছো। তুমি এমনিতে বলে দিতে পারতে। দেখো, এমনিতে আমি বলে দিতে পারতাম। প্রথম কথা, এটা বলিনি ইচ্ছা করে, তার কারণ যদি আমি ঠিক জিনিস 10টা তোমাকে শেখাই, সেই 10টার মধ্যে হার্ডলি তোমার 2 থেকে 3টে মনে থাকবে। বাট আমি যদি 2টো ঠিক জিনিস শেখাই, 5টা ভুল জিনিস শেখাই, তাহলে কিন্তু 5টা ভুল জিনিসের 5টাই মনে থাকবে, 2টো ঠিক জিনিসের 2টোই মনে থাকবে। বুঝতে পারছো? গট মাই পয়েন্ট? ভেরি গুড। তো আমি ব্যক্তিগতভাবে থমাস আলভা এডিসনের একটা বিখ্যাত উক্তি আছে, বিখ্যাত কোট আছে, বিখ্যাত সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আদার সায়েন্টিস্ট অলসো নো হাউ টু মেক আ বাল্ব, even I know how to make a bulb, but the difference is I know the ways how not to make a bulb. Okay, so many ways, there are so many ways how not to make a bulb. Okay, anyways, এবার আমরা অঙ্কতে ফিরে আসি। তো আমার শেখার বা শেখানোর প্রসেসটা এরকমই, ভুল করো, তারপর সেই ভুলটাকে নিজে শুধরাও। চলো এবার এই অঙ্কটা তাহলে কিভাবে করতে হবে, কাজের কথায় আসা যাক। অনেকক্ষণ জ্ঞান দিয়ে নিলাম, অনেক মোটিভেশনাল জ্ঞান। আচ্ছা দেখো, খুব ভালো করে দেখো বাবু, এখানে এক্স প্লাস ওয়াই আছে, স্কোয়ার আছে, পরে ভাবছি এক্স প্লাস ওয়াই আছে। তো আমি যদি মনে করি যে এফ অফ এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা তো ভাবতেই পারি। ফাংশন তো এইভাবে ডিফাইন করে যে ওই জিনিস দুটোকে ফাংশনের ইনপুটের মধ্যে ঢোকায়, আউটপুটে আইদার ওই দুটো জিনিসকে রাখতে পারে অথবা তাদের সাথে একটুখানি দড়ি প্যাচ খেলা করতে পারে, ঠিক আছে, জড়িয়ে টড়িয়ে মাথায় একটা সাপের ফোনা ফোনা লাগিয়ে যা খুশি করতেই পারে। তো সেটা হচ্ছে ফাংশন। তাহলে আমরা দেখো একটা ফাংশন পেয়ে গেছি, খুব ভালো কথা। আমি কি বলেছিলাম, আমাদের একটাই ক্রাইটেরিয়া, ডিওয়াই বাই ডিএক্সটাকে না এরকম কোনো ফাংশন আকারে লিখতে হবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। দেখো এক্স প্লাস ওয়াইটা কিছুই না, এরই একটা বংশধর, এরই একটা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই, তাই না, যেখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0। সো ব্যাস, এটা একই ব্যাপার, চাপ নেই। তাহলে এরকম আছে মানে আমি এরকম ভাবতেই পারি, তো আমরা পেয়ে গেছি সেরকম একটা বিষয়। তাহলে এটা আমাদের আজকের যে ম্যাজিক মেথডে আমরা কিন্তু এটা সলভ করতে পারবো। চলো তো ম্যাজিক মেথড অ্যাপ্লাই করা যাক। কি অ্যাপ্লাই করতে হবে, লেট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। চলো কি হবে, এটা 1 হয়ে যাবে, এটা হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। ভেরি গুড। তো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 হলো। ভেরি গুড। হেন্স এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, 1 ইমপ্লাইজ, দেখো ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা কি বসাবো, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1। ভেরি গুড। ইকুয়ালস টু জেড স্কোয়ার। ভেরি গুড। তাহলে আমরা পরে চলে যাবে জেড স্কোয়ার প্লাস 1টা, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু ডিএক্স হয়ে গেল। ইন্টিগ্রেট করে দাও, কি হবে, tan ইনভার্স জেড ইকুয়ালস টু এক্স প্লাস সি হয়ে গেল, কাজ শেষ। এবার কি হবে, এক্স জেড মানে কি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি হয়ে গেল, কাজ শেষ। আমি প্রচুর স্টেপ জাম্প করেছি, আমি প্রচুর তাড়াহুড়ো করেছি, তোমরা স্টেপ জাম্প করো না, এটা ইজি অঙ্ক বলে তাই জন্য একটু কায়দা মারলাম আর কি। চলো আরেকবার বলে দিই, আমি জানো দাঁড়াও আরেকবার বলে দিই। এক্স প্লাস ওয়াইটাকে জেড ধরলাম, প্রসেস অনুযায়ী এগোলাম, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করলাম। দুটো জিনিস আমাদেরকে প্রথমে করে নিতে হবে, তারপর আমরা এই 1 নম্বর ইকুয়েশনে কি করলাম, ডিওয়াই বাই ডিএক্স এর বদলে এই জিনিসটা বসালাম, আর এক্স প্লাস ওয়াই এর বদলে জেড বসালাম। দেন কি করলাম, 1টাকে উপরে নিয়ে গেলাম, কি হবে, জেড স্কোয়ার প্লাস 1। তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 1। তো জেড স্কোয়ার প্লাস 1টাকে ডিজেড এর তলায় আনলাম, আর এদিকে ডিএক্স টাকে উপরে পাঠালাম। তাহলে কি হবে, এদিকে ইন্টিগ্রেশন, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিলাম। কি হবে ইন্টিগ্রেশন করলে, এই যে dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই জিনিসটার ইন্টিগ্রেশন হয় tan 1 বাই a tan ইনভার্স x বাই a। তো এখানে a মানে এখানে 1, তাহলে 1 বাই 1 দ্যাট ইজ 1, tan ইনভার্স z বাই 1 মানে z, tan ইনভার্স z হয়ে গেল এখানে। এবার দেখো এখানে dx এর ইন্টিগ্রেশন কত হয়, dx এর ইন্টিগ্রেশন x হয়, প্লাস দুটোর ইন্টিগ্রেশনের জন্য দুটো করে আলাদা আলাদা কনস্ট্যান্ট না নিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিলাম। তো tan ইনভার্স z ইকুয়ালস টু x প্লাস c। তো এখানে tan ইনভার্স z এর ভ্যালু কত হবে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, না করলে কিন্তু কেটে দেবে, এই অবস্থা রাখলে কিন্তু কেটে দেবে, কারণ আমরা এটা সাবস্টিটিউট করে নিয়েছিলাম আমাদের সুবিধার্থে। তো তুমি টাকা ধার করেছো তোমার সুবিধার্থে, এবার সময়ের সময় তোমাকে টাকাটা দিতেই হবে, তাই না, টাইম পিরিয়ড শেষ হলে, নইলে তো তোমাকে চাপ দেওয়া হবে অনেক কিছু, ঘরটর বন্ধক দেওয়া থাকলে সেটা কেড়ে নেওয়া হবে, তোমাকে বাস্তু ছাড়া করে দেওয়া হবে। এবারে এই যে জিনিসটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y ইকুয়ালস টু x প্লাস c, এই ইজি জিনিস থেকে সহজ অঙ্ক আর পৃথিবীতে হয় না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা নেক্সট অঙ্কটা একটু করে নিই। বাবু এটাই আমাদের লাস্ট অঙ্ক, তো তোমরা খুব মন দিয়ে দেখো। আর এই ধরনের অঙ্ক তোমরা বইতে পেয়ে যাবে, এসএনদে বইয়ের চ্যাপ্টার 11 এক্সারসাইজের অনেক অঙ্ক আছে এরকম, তোমরা করো, একদম কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাও, প্রচুর অঙ্ক পাবে। দেখবে cos x প্লাস c, যেরকম cos x প্লাস y, sin x প্লাস y, এই ধরনের জিনিসপত্রগুলোকে তোমরা এই ফর্মুলাতে ফেলে দেবে। চিনতে তো পেরে গেছো, এখন তো চিনতে পারবে যে x প্লাস y আকারে থাকলে, x মাইনাস y আকারে থাকলে এরকম জিনিসপত্র তোমরা করে নেবে ইজিলি। তো চলো এটা করে নিই একটুখানি, জাস্ট ফর প্র্যাকটিস। চলো এখানে আর বলার কিছু নেই। এখানে একটা কি হবে, আমরা যদি f অফ x প্লাস y ইকুয়ালস টু এটা ভাবি, tan স্কোয়ার x প্লাস y, tan স্কোয়ারটা এখানকার ফাংশন আর কি। তাহলে আমরা এটাকে সহজেই দেখতে পাচ্ছি dy বাই dx আকারে, মানে dy বাই dx ইকুয়াল টু এরকম একটা ফাংশন f অফ x প্লাস y লেখা যাচ্ছে। তো ভেরি গুড। লেট ভিতরের জিনিসটাকে আমরা কি ধরবো, u ধরি একটু। তাহলে এখানে কি হচ্ছে, 1 প্লাস dy বাই dx ইকুয়াল টু du বাই dx। চলো হলো,
এবার আমরা সাবস্টিটিউট করব, dy বাই dx ইকুয়ালস টু du বাই dx মাইনাস 1, অতএব du বাই dx মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার, কি হবে z না এটা u, চলো এটাকে উপরে নিয়ে চলে যাও, তাহলে du বাই 1 প্লাস tan স্কোয়ার u ইজ ইকুয়ালস টু dx, কি বিচ্ছিরি হাতের লেখা আমার, 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, sec স্কোয়ার উপরে উঠলে cos স্কোয়ার কি u, du ইজ ইকুয়াল টু dx, ভেরি গুড। এবার cos স্কোয়ারের ইন্টিগ্রেশন করো, এবার এটাকে তোমরা, হ্যাঁ ইন্টিগ্রেশন করবে তোমরা, cos স্কোয়ার ইন্টিগ্রেশন করবে, এটা ভালো জিনিস, এটা থাক বাড়ির কাছে। এখানে একটা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি লাগবে, আমি দেখতে চাই যে তোমরা এখনো পর্যন্ত মনে রেখেছো কিনা, কারণ ইন্টিগ্রেশন ভুলে গেলে জীবনের দুঃখ অনেক। চলো লেফট ফর হোমওয়ার্ক, বেশ। তারপরে ইউ এর জায়গায় ভ্যালুটা অবশ্যই বসাবে x প্লাস ওয়াই, বেশ। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, অঙ্কে কিছুই নেই আজকের, একদম পাতি ক্লাস হলো, কিন্তু এই যে টপিকটার সাথে সাথে আমাদের চ্যাপ্টার নাম্বার 11 ক্লোজড হয়ে গেল অফিসিয়ালি। এরপরে আমরা যখন এইচএস এর কিছু প্রিভিয়াস এর কোশ্চেন দেখবো, তখন আমরা এই চ্যাপ্টারের বেশ কিছু ভালো ভালো অঙ্ক আমরা দেখবো, চাপ নেই, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। আর একটাই চ্যাপ্টার আমাদের পড়ে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেটা হচ্ছে কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা রৈখিক অবকল সমীকরণ, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করবো। তার আগে আমি চেষ্টা করবো যে এই চ্যাপ্টারের উপর বেস করে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দেওয়ার এইচএস এর, ঠিক আছে? তো তোমরা কিন্তু, আমি একটু গ্যাপ রাখবো এই ভিডিওটা দেওয়ার পরে 2-3 দিন একটু গ্যাপ রাখবো, আমি ভিডিও হয়তো দেবো না, মানে এই রিলেটেড ভিডিও হয়তো দেবো না। ওই 2-3 দিনটা তোমরা কি করবে, ওই চ্যাপ্টারের মানে চ্যাপ্টার 11 এর যত ম্যাথ আছে, সমস্ত ম্যাথ, এক্সারসাইজের ম্যাথ, সেগুলো তোমরা চেষ্টা করবে একা একা। আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রোভাইড করছি, সেখানে সমস্ত স্টুডেন্টরা জয়েন আছে এবং তোমরাও জয়েন হয়ে যাবে। তো সেখানে তোমরা একে অপরকে নিজেদের ডাউট পাঠাবে, ওখানে আমিও জয়েন আছি, কোনো চাপ নেই। একে অপরের ডাউট পাঠানোর মাধ্যমে কেউ সলভ করে দেবে, কেউ পাঠাবে, এইভাবে তোমরা গ্রুপ ডিসকাশন করবে, গ্রুপে স্টাডি করবে। আর যেগুলো দেখবো মেজর সমস্যা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে, যেগুলো মেজর সমস্যা হচ্ছে সেরকম কিছু টপ 5 বা টপ 10 অঙ্ক তুলবো, আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে সেটাকে সলভ করে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর এরকম আজকে 12:30 পৌনে একটা বেজে গেছে, হয়তো আমি 12টার সময় ভিডিও বানানো স্টার্ট করেছি, সারাদিন এত কাজ এত কিছু, 2 ঘন্টা অনলাইন ক্লাস করিয়ে তারপরে ভিডিও বানানো, তো সারাদিন বাইরে ছিলাম, তো খুবই চাপের ব্যাপার, আমার পা টুলছে আর চোখ ঢলে আসছে। যাই হোক, এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে। আর তোমাদের যাদের এখনো অলসতা লাগছে পড়তে, প্লিজ আমার এই মুখটার দিকে তাকিয়ে, এই অসহায় একটা ছেলের দিকে তাকিয়ে প্লিজ পড়াশোনা করো, প্লিজ অঙ্ক করো, আর কিচ্ছু করতে হবে না, কারোর জন্য পড়তে হবে না, আমার জন্য পড়ো অন্তত। এই এত রাত করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে, একটা তো লাইক তো দেবে, লাইক কমেন্ট এগুলো ইম্পর্টেন্ট, নাহলে রিচ বাড়ে না ভিডিওর। আর একটু শেয়ার করে দাও, সাবস্ক্রাইব আর বললাম না এসব, তোমরা জানো ফর্মালি অফিসিয়াল ব্যাপার। চলো টাটা বাই বাই, যদি কোনো হেল্প লাগে বলবে কমেন্টে, আমি হেল্প করে দেবো। বাই, গুড নাইট।